G7-এর মিটিং, যেখানে G7-এর সদস্য দেশগুলোর সাথে সাথে অতিথি দেশগুলোর লোকজনও পৌঁছেছে। আর সবচেয়ে চমকপ্রদ মুখগুলো কোনগুলো আপনি দেখতে পাবেন? একটা মুখ আপনি দেখতে পাবেন, সার্জিও গোরের মুখ। ইনি আমেরিকার ভারতের রাষ্ট্রদূত, কিন্তু উনি G7-এ পৌঁছেছেন। কেন পৌঁছেছে? কারণ বিষয়টাই এমন। সার্জিও গোর, ডক্টর এস জয়শঙ্কর, মার্কো রুবিও, এই তিনজনের মধ্যে একটা ত্রিপাক্ষিক বা দ্বিপাক্ষিক আলোচনা হবে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও গোর এখানে এসেছেন কারণ ইরান যুদ্ধ এখন চরমে, আর এই ইরান যুদ্ধকে নিয়ে টার্গেট করা হচ্ছে। সামনে কি হবে, কিভাবে সমাধান বেরোবে? এর সাথে সাথে G7 এবার খুব উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু নেতা একে অপরের সাথে তর্কেও জড়িয়েছেন। প্রথমবার আমেরিকাকেও নিজেরই ওষুধের স্বাদ পেতে হয়েছে। এই যে ছবিটা দেখছেন, এটা এখন G7-এর যে মিটিং চলছে ওই মিটিং থেকে বেরিয়ে এসছে, যেখানে একদিকে ডক্টর এস জয়শঙ্কর দাঁড়িয়ে আছেন আর অন্যদিকে মার্কো রুবিও। মার্কো রুবিওকে খুব টেনশনের মধ্যে দেখা যাচ্ছে। আপনাকে বলে রাখি, এই মিটিংয়ে গরমাগরম তর্ক আর ঝামেলা কোথাও না কোথাও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আর মার্কো রুবিওর মধ্যেও হয়েছে। এখন এই সব কিছুর মধ্যে মার্কো রুবিও ভারতের কাছ থেকে কি চাইছে, আর G7-এ কি ঘটেছে? জিও পলিটিক্সে অনেক কিছুই চলছে। সব সময়ের মতো ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু। প্রথম কথা হলো, ন্যাটো নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুব রেগে আছেন, আর ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে ন্যাটো তাকে বড় ধোঁকা দিয়েছে। আর যখন G7 দেশের মিটিংয়ের জন্য ফ্রান্সে মার্কো রুবিও পৌঁছালেন, তখন তার উদ্দেশ্য ছিল ন্যাটো দেশগুলো যেন একসাথে হয় ইরানের বিরুদ্ধে। কিন্তু ন্যাটো দেশগুলো ইরানের বিরুদ্ধে একসাথে আসছে না, আর এই কারণে ডোনাল্ড ট্রাম্প খুব রেগে আছেন। তিনি একরকম খোলাখুলিভাবে বলেছেন যে আমেরিকার ন্যাটোর জন্য থাকার দরকার নেই। ট্রাম্প বলেছেন তিনি এই ব্যাপারে ক্ষুব্ধ যে ইউরোপের ন্যাটো দেশগুলো আমেরিকাকে প্রয়োজনীয় সাহায্য দিতে অস্বীকার করেছে। আমেরিকার ইরানের সাথে যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে পৌঁছে গেছে। আমেরিকা আর ইসরায়েল 28শে ফেব্রুয়ারি ইরানের উপর আক্রমণ শুরু করেছিল। তবে ইরানের উপর আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার সময় আমেরিকা ইউরোপিয়ান সহযোগীদের সাথে কোনো আলোচনা করেনি। ন্যাটো দেশের অনেক নেতা এর বিরোধিতাও করেছিলেন। কিন্তু ন্যাটো নিয়ে ট্রাম্প তার নিজের কথা বলেছেন। তিনি বলেছেন, আমার মনে হয় এটা এখনই আসা ব্রেকিং নিউজ, কিন্তু এটা সত্যি। আমি তো সব সময় বলে আসছি, যদি তারা আমাদের জন্য না থাকে তাহলে আমরা তাদের জন্য কেন থাকব? তারা আমাদের জন্য ছিল না। এর মানে কি? এর মানে হলো ন্যাটো দেশগুলো প্রস্তুত নয়। যুদ্ধ শুরু হওয়ার পরে ট্রাম্প ব্রিটেন, জাপানের মতো বড় শক্তির সাথে সাথে চীনের কাছেও হরমুজ খুলতে সেনা পাঠানোর অনুরোধ করেছিলেন। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান সরাসরি না বলে দিয়েছিল। এরপর রেগে গিয়ে ট্রাম্প বলেছিলেন যে ন্যাটো তো একটা কাগজি বাঘ, মানে শুধু নামেই শক্তিশালী। বলা হচ্ছে, যখন G7-এর মিটিং চলছিল তখন মার্কো রুবিও আর ইউরোপিয়ান নেতাদের মধ্যে এই বিষয় নিয়েই তর্ক হয়েছিল। আর রুবিও একই কথা বলছিলেন, যদি আপনারা আমাদের জন্য না থাকেন তাহলে আমরাও আপনাদের জন্য থাকব না। কিন্তু মার্কো রুবিওর যে টুইট এসছে, সেই টুইটে বলা হয়েছে যে সিজ ফায়ার করানোর চেষ্টা চলছে, রাশিয়ার সাথে কথাবার্তা চলছে। সেক্রেটারি মার্কো রুবিওর এই টুইটে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে মার্কো রুবিও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছেন যে টেনশন নেওয়ার দরকার নেই, ওই দিকেও আমরা আছি, এই দিকেও আমরা আছি। এর মধ্যে মার্কো রুবিও আর একটা বক্তব্য দিয়েছে। স্ক্রিনে এই টুইটটি দেখুন। মার্কো রুবিও বলেছেন যে এই যুদ্ধ আর মাসের পর মাস চলবে না, এখন এটা শুধু কয়েক সপ্তাহ চলবে এবং দ্রুত শেষ হয়ে যাবে। এই সময় যখন আমেরিকার ট্রাম্প প্রশাসন তেহরানের সাথে ব্যাক চ্যানেল আলোচনা করছে, অন্যদিকে যদি দেখি ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় নিজেদের সেনাও নামাচ্ছে। যদিও তিনি আরও একটা কথা বলেছেন। তিনি বলেছেন, দেখুন, আমাদের আশা আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এটা শেষ করে ফেলব, মাসের মধ্যে নয়। যখন আমরা আগামী কয়েক সপ্তাহে ইরানের সাথে কাজ শেষ করব, তখন তারা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে। আমেরিকার সেনা মোতায়েন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, এর উদ্দেশ্য হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই স্বাধীনতা দেওয়া যাতে পরিস্থিতি বদলালে তিনি বেশি বেশি অপশন নিতে পারেন। আমেরিকার সেনা নামানোর কারণে এই আশঙ্কা বাড়ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ভেতরে সেনা পাঠাতে পারেন। যদিও রুবিও বলেছেন এর সম্ভাবনা কম। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে মার্কো রুবিও বারবার সতর্ক করছেন যে এটাকে খুলতেই হবে, এটাকে বন্ধ রাখা যাবে না। এটা এমন একটা অস্ত্র হয়ে গেছে যে অস্ত্রটা এখন সবাইকে সমস্যায় ফেলে রেখেছে। শুধু আমেরিকাকেই নয়, ভারতকেও এটা সমস্যায় ফেলে রেখেছে। ভারতের মতো দেশও সমস্যায় রয়েছে। আরেকটা বিষয় এটাও দেখা যাচ্ছে যে রুবিও G7-এও একই কথা বলছিলেন, ভাই সবাই একসাথে এসো, আর একসাথে হয়ে আমরা এমনটা করি যে এই হরমুজ প্রণালী খুলে দিই। তবে G7-এর মিটিং শুরু হবার সাথে সাথেই বিতর্কও শুরু হয়ে গিয়েছিল, এটা দেখা গিয়েছিল। আসলে এখন এই বিষয়ে G7 একসাথে আছে বলে মনে হচ্ছে না। কিন্তু G7-এর ভেতরে যেভাবে একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে, এই সংঘর্ষ শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে ঘিরে।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে 2 সপ্তাহ আগে দেওয়া আমন্ত্রণ ফ্রান্স আবার ফিরিয়ে নেয়, যার পরে সিরিল রামাফোসা বলেন, এতে আমার কোনো দুঃখ নেই, আমি জানি আমেরিকা চাপ দিচ্ছিল আর সেই কারণেই এটা হয়েছে, তাই এটা বড় কোনো ব্যাপার না। এদিকে ভারতের কথা বললে ভারতের ডক্টর এস জয়শঙ্কর এখানে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীর সাথে দেখা করেছেন, সৌদি আরবের বিদেশমন্ত্রীর সাথে দেখা করেছেন, ইউক্রেনের বিদেশমন্ত্রীর সাথেও দেখা করেছেন, অনেক দ্বিপাক্ষিক আলোচনাও হয়েছে। আর এই সব দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি ভারত G7 দেশগুলোর সামনে বলেছে যে ইউএনএসসিতে সংস্কার হওয়া দরকার, আর একটা করিডোর নিশ্চিত করা দরকার, যে করিডোরের মাধ্যমে অন্তত এটা নিশ্চিত থাকে শক্তির রপ্তানি আর আমদানি সহজে চলতে থাকে, এর মধ্যে যেন কোনো বাধা না আসে। মার্কো রুবিওর সাথেও বৈঠক হয়েছে, আর এই বৈঠকে মনে হয়েছে যেন দুজনের মধ্যে কিছু টেনশনের কথাও হয়েছে, কারণ মার্কো রুবিওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তেমনই মনে হচ্ছে। তবে হ্যাঁ, অফিসিয়ালভাবে বলা হয়েছে যে দুই দেশ একে অপরকে সমর্থন করছে, সহযোগিতা করছে, আর বলছে আমরা একে অপরের সাথে আছি। ভারতের বেশিরভাগ জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছে। এখন এটাও দেখা গেছে, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে 2টো ভারতীয় জাহাজ এখান দিয়ে গেছে, যেগুলোতে পেট্রোলিয়াম ছিল। অন্যদিকে যদি আরেকটা খবর দেখি তো IRGC বলেছে যে তারা 6টা আমেরিকান সামরিক জাহাজকে নিশানা করেছে। তো এখানে যদি ভারতের কথা বলি, ভারত নিজের যুদ্ধজাহাজগুলো বের করতে পারছে এবং এটা নিয়ে আমেরিকান মিডিয়াতেও আলোচনা হচ্ছে। স্ক্রিনে একটা টুইট দেখুন, যেখানে বলা হচ্ছে যে ভারত নিজের নৌবাহিনী নামিয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে যাওয়া নিজের শক্তির সরবরাহকে প্রতিনিয়ত নিরাপত্তা দিচ্ছে। এই অবস্থায় ভারত কারোর কাছে গিয়ে বলছে না, আসুন আমাদের সাহায্য করুন, আমাদের সাথে নৌবাহিনী নামান, বরং ভারত নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করছে। এই সব ব্যাপারে আপনার কি মনে হয়? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে রাজধানী দিল্লি থেকে একেবারে বড় একটি খবর সামনে এসেছে, আর এই খবরটা দেশের নিরাপত্তা নিয়ে ভাবলে সত্যি গুরুত্বপূর্ণ। দেশের নিরাপত্তা সংস্থাগুলো এবার বড় সাফল্য পেয়েছে। লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত এক সক্রিয় জঙ্গি শাব্বির আহমদ লোনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দিল্লির সীমানা থেকেই ধরা হয়েছে, আর এই পুরো অপারেশনটা খুব পরিকল্পনা করে করা হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল যে এই জঙ্গি দিল্লিতে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই দিল্লি পুলিশের স্পেশাল সেল আর কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। তারা একটা ফাঁদ পেতে রাখে, তারপর যেই শাব্বির দিল্লির সীমায় ঢোকার চেষ্টা করে সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলা হয়। এই ঘটনাটা দেখেই বোঝা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী কতটা সতর্ক ছিল এবং তারা সময় মতো কাজ করতে পেরেছে। তদন্তে যা সামনে এসেছে সেটা আরও চিন্তার বিষয়। জানা যাচ্ছে শাব্বির দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে একটা বড় জঙ্গি নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছিল। সে একা কাজ করছিল না, বরং পুরো একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা চলছিল। বিশেষ করে তরুণদের ভুল পথে নিয়ে গিয়ে জঙ্গি কার্যকলাপে যুক্ত করার চেষ্টা হচ্ছিল। আরও চমকে দেওয়ার মতো তথ্য হল, শাব্বির বাংলাদেশে বসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর নির্দেশে কাজ করছিল। মানে ভারতের বাইরে বসে ভারতের ভেতরে সমস্যা তৈরি করার পরিকল্পনা করা হচ্ছিল। বাংলাদেশকে ব্যবহার করে ভারতে ঢোকা বা যোগাযোগ রাখা, এই ধরনের কৌশলও সে ব্যবহার করছিল বলে তদন্তে জানা গেছে। শাব্বিরের অতীত খুব পরিষ্কার নয়। সে আগে থেকেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। 2007 সালে তাকে বিপুল পরিমাণ অস্ত্রসহ ধরা হয়েছিল। তার কাছে AK-47 আর গ্রেনেডের মতো মারাত্মক অস্ত্র ছিল। এরপর তাকে সাজা দেওয়া হয় এবং সে তিহার জেলে বন্দী ছিল অনেক বছর, 2018 সাল পর্যন্ত। কিন্তু জেল থেকে বেরোনোর পর সে আবার সেই একই পথে ফিরে যায়, যা আরও বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্তে আরও জানা গেছে তার সরাসরি যোগাযোগ ছিল বড় জঙ্গি নেতাদের সাথে, যেমন হাফিজ সাঈদ আর জাকিরুর রহমান লখভির সঙ্গে তার যোগাযোগ ছিল বলে সন্দেহ করা হচ্ছে। শুধু তাই নয়, সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে থাকা জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ট্রেনিং নিয়েছিল। সেখানে তাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় যাতে সে আরও দক্ষভাবে জঙ্গি কাজ করতে পারে। নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই নেটওয়ার্কে আর কারা কারা জড়িত। কারণ শুধু একজনকে ধরলেই সব শেষ হয়ে যায় না। আশঙ্কা করা হচ্ছে এই নেটওয়ার্কের আরও সদস্য এখনও সক্রিয় থাকতে পারে। বিশেষ করে দিল্লি আর আশেপাশের এলাকায় কিছু স্লিপার সেল লুকিয়ে থাকতে পারে, যারা সুযোগ পেলেই বড় কিছু ঘটানোর চেষ্টা করবে। আরও একটি বিষয় উঠে এসেছে যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলতে পারে। সম্প্রতি দিল্লি আর কলকাতার মতো শহরে ভারত বিরোধী পোস্টার লাগানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলোর পেছনেও এই জঙ্গি নেটওয়ার্কের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মানে শুধু গোপনে পরিকল্পনা নয়, বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কাজও চলছিল। সবচেয়ে বড় কথা হলো, এই জঙ্গিকে দেশের রাজধানীর কাছ থেকেই ধরা হয়েছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে হয়তো বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা চলছিল। যদি সময় মতো তাকে ধরা না যেত, তাহলে বড় বিপদ ঘটতে পারত। নিরাপত্তা বাহিনী সেই সম্ভাবনাকে আগেই থামিয়ে দিয়েছে, সেটাই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
এখন শব্বিরকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা চলছে, যাতে পুরো নেটওয়ার্কটা ধ্বংস করা যায়। নিরাপত্তা সংস্থাগুলো এখন খুব সতর্ক রয়েছে এবং তারা চাইছে এই চক্রটাকে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে। সব মিলিয়ে এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামেনি, কিন্তু নিরাপত্তা বাহিনীও একেবারে প্রস্তুত আছে। সময় মতো পদক্ষেপ